রূপম অন দ্য রক্স, প্রেজেন্টেড বাই কংক্রিটো উনো সিমেন্ট, আবার একটা নতুন এপিসোডের অনেক অনেক গল্প নিয়ে ফেরত এলাম। ঠিক যেমন কথা ছিল, আগেরবার একটা দুঃসংবাদ আমাকে খানিকটা থমকে দিয়েছিল। প্রতুল মুখোপাধ্যায় এই কিছুদিন হলো আমাদের ছেড়ে চলে গেছেন। প্রতুলদা চলে যাবার ঠিক পরেই আমি ফেসবুকে একটা পোস্টে লিখেছিলাম, মঞ্চে তার গান গাইবার বিশেষ যে ব্যাপার, সেই ব্যাপারটা নিয়ে কয়েকটা লাইন একটু পড়ে শোনাই। আমি প্রতুল মুখোপাধ্যায়ের পারফরমেন্স দেখেছি, এটা নিয়ে গর্ব করতে পারি। এখনকার পৃথিবীর কেউই আর সেই ঘটনা দেখবেন না, কল্পনাও করতে পারবেন না যে যন্ত্রহীন যন্ত্রহীন একক মঞ্চে কি করে শুধু কণ্ঠশক্তি আর সুরারোপের নিরীক্ষা একটা ছোট্ট আলোকবৃত্তকে ধারণ করে রাখত। একটা ডট আস্তে আস্তে বড় হচ্ছে, যেন গ্রাস করে নিচ্ছে পূর্ণতার প্রেক্ষাগৃহ। ঠিক পারমাণবিক বিস্ফোরণের মতোই একটা আবেগ তরঙ্গায়িত হচ্ছে, গ্রহণ করে ফেলছে সভাগৃহের অন্ধকার তার আলোক ছটায়। ধারা বিবরণীর মতো করে বলা এই সব ব্যাপার সত্যি সত্যিই ঘটত যখন মঞ্চে উঠতেন প্রতুল মুখোপাধ্যায়। খুব সংক্ষেপে বললে, প্রতুল মুখোপাধ্যায় এমনই অনন্য আর অননুকরণীয় ছিলেন। তার মতো কাউকে বিশ্বসঙ্গীতেই আমি অন্তত দেখিনি। এই যে কথাগুলো লিখেছিলাম, এটা পড়ে সবাই বুঝতে পেরেছ তো? যদি বুঝতে কেউ না পেরে থাকো, একটু ভাষার কারিকুরি মারপ্যাচ চলে আসে যখন আমি লিখি। রূপম অন দ্য রক্সে অবশ্য আমরা কথা বলি একদম সামনাসামনি বসে, যেরকম মানুষ মানুষের সঙ্গে গল্প করে সেই ভাষায়। কাজেই সহজ করে এখানে যদি তোমাদের বুঝিয়ে বলি, তাহলে ব্যাপারটা এই, প্রতুল মুখোপাধ্যায়ের পারফরমেন্স ছিল সম্পূর্ণভাবেই একক পারফরমেন্স। মানে এমন একা, কোনো বাদ্যযন্ত্রও তার কাছে নেই। মনে করে দেখো, একজন আদিম মানুষ প্রথমবার গান গাইছে, প্রথমবার সে উপলব্ধি করেছে সে যে তর্জন গর্জন করে বা শিকার ধরতে গিয়ে হয়তো নানা রকম মুখ দিয়ে আওয়াজ করে, হয়তো তারই গোষ্ঠীর অন্য কারোর সঙ্গে ইঙ্গিতে কথা বলে, কখনো দূর থেকে ডেকে নেয়। সেই আদিম মানুষ হয়তো একদিন গুনগুন করে উঠল নিজের অজান্তে, আর অবাক হয়ে গেল। সে বুঝতে পারল যে তার কণ্ঠ শুধুমাত্র কথা বলবার জন্য নয়, তার জীবন শুধুমাত্র খাবার জোগাড় করা আর খাওয়া আর দৈনন্দিন কাজকর্ম এইগুলো করা শুধু তার জন্য নয়। সে একদিন নিজের মনেই গান গেয়ে উঠল, নিজের মনেই হয়তো একটা পাথরের টুকরো দিয়ে গুহার দেয়ালে ছবি আঁকল, হয়তো একটা চকমকি পাথর ঘষে অজান্তেই আগুন জ্বলে উঠল তার হাতে। এই যে সূত্রপাত, সংস্কৃতির সূত্রপাত, সেখানে যে মানুষ গান গাইছে তার কাছে তো কোনো যন্ত্র নেই। প্রতুলবাবু অবশ্য অডিটোরিয়ামে মাইক ব্যবহার করতেন, কিন্তু আমরা জানি যে একটা বিরাট হলঘরে অনেক মানুষ বসে থাকেন, তাদের সবার কাছে পৌঁছানোর জন্য মাইক ব্যবহার অত্যাবশ্যক। কিন্তু অন্য আর কিছুই তিনি ব্যবহার করেননি। এই পারফরমেন্সটা একেবারে আনপ্যারালাল, এক্সট্রা অর্ডিনারি। এরকম আমি আর দেখিনি, আর কোনোদিন দেখবও না। তো এরকম পারফরমেন্সের জন্য গানও তো বাঁধতে হয় অন্যরকম, অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয় বই কি। এমন সুরারোপ করতে হয় যে সুরের কোনো বাদ্যযন্ত্রের অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন পড়ে না। এমনিতেই তার মধ্যে অনেক ভেরিয়েশন আছে, মানে কখনো ফিসফিসিয়ে, কখনো উচ্চগ্রামে, কখনো হয়তো নাটকীয়তা এনে, কখনো সরাসরি বলে, অনেক রকমভাবে সেই সুরকে খেলানো যায় শুধু কণ্ঠের মাধ্যমে। এই সব কিছু নিয়ে কথা বলছি যে এই কথা বলাটা তৈরি করে দিচ্ছেন নেপথ্য থেকে প্রতুল মুখোপাধ্যায়। তার মানে কি দাঁড়ালো? তিনি নেই, নাকি তিনি আছেন, তিনি থাকবেন? এই যে বাদ্যযন্ত্র ব্যবহার না করা, এখানেই ছিল তার ইউনিকনেস। সেটার জন্য রীতিমতো পরীক্ষা নিরীক্ষা করে সুরসংযোজনা এবং মঞ্চ উপস্থাপন তৈরি করেছিলেন। আনফর্চুনেটলি আমার কাছে সেরকম কোনো রেকর্ডিং নেই। আমি সেরকম অনুষ্ঠান দেখেছি, আমার মনে আছে, রবীন্দ্র সদনের অন্ধকার অডিটোরিয়ামে। আমি একাই অনুষ্ঠান দেখতে গেছিলাম,
এবং সে যে কি প্রচণ্ড শিহরণ এরকম একজন মানুষ চোখের সামনে করতে পারে, সেটা দেখলে রোমাঞ্চিত হব না? তাহলে রোমাঞ্চ আছে কি করতে? তার অ্যালবামে বাদ্যযন্ত্র বেজেছিল, এইটা আমার একটা দুঃখের জায়গা। মানে অ্যালবামটা যখন আমি শুনেছিলাম তখনই মনে হয়েছিল, আহা, ওই যে অডিটোরিয়ামে যে পারফরমেন্সটা দেখে এলাম সেটা কেন অ্যালবামে নেই? অ্যালবামে বাদ্যযন্ত্র বাজছে কেন? বাদ্যযন্ত্রের উপযোগিতা তো সবসময় আমি বুঝতে পারি, কিন্তু প্রতুলদার ক্ষেত্রে, প্রতুলদার অ্যালবামের ক্ষেত্রে সত্যি মানে পরিমিতভাবে বাদ্যযন্ত্র বাজছে, কিন্তু তাও সেটাকে বাহুল্য বলে মনে হচ্ছে। এটা প্রতুল মুখোপাধ্যায়ের ম্যাজিক। প্রতুলদার কথা বলছি যখন, একটা মজার কনভারসেশন শোনো। এটা আমার ফোনের মধ্যে সেভ করা আছে। প্রতুলদার সঙ্গেই বেশ মজার একটা বাক্যালাপ এটা। রূপম অন দ্য রকস এক্সক্লুসিভ। গত বছর 9 অক্টোবর জন লেননের জন্মবার্ষিকী স্মরণ করতে আমি একটা বিশেষ লেখা লিখেছিলাম, যার নাম ছিল জন লেননের প্রতিবাদ। সেটা প্রকাশিত হয়েছিল আরো আনন্দ অ্যাপে। এটা তো খুব জনপ্রিয় অ্যাপ, তোমরা অনেকেই নিশ্চয়ই এর সাবস্ক্রাইবার। তো ওই লেখাটির লিঙ্ক আমি আমার গুরুজন স্থানীয় বেশ কিছু মানুষকে পাঠিয়েছিলাম। প্রতুলদাও তাদের মধ্যে ছিলেন। অবশ্যই আমার তরফ থেকে একটা অনুরোধ ছিল, লেখাটি পড়ে দেখবার। যে লিঙ্কটা আমি পাঠিয়েছিলাম তাতে আমার লেখা থেকেই কিছুটা অংশ উদ্ধৃত করা ছিল। এর মধ্যে একটি লাইন এরকম ছিল, ইমাজিন গানেও তো কৃত্রিম দেশগণ্ডিহীন একটা পৃথিবীর কল্পনা করেছিলেন লেনন। এই ঘোষণাও সেই কল্পলোকের প্রতিধ্বনিই যেন। এইরকম একটা অংশ ছিল তার মধ্যে। সেটা পড়ে প্রতুলদা জবাব দিয়েছিলেন। প্রতুলদা যেটা লিখেছিলেন সেটা আমি পড়ে শোনাচ্ছি। প্রতুলদা লিখেছিলেন, দেশগণ্ডিহীন পৃথিবী কৃত্রিম নয়, প্রাকৃতিক, স্বাভাবিক। দেশগণ্ডি সমেত পৃথিবীই কৃত্রিম, মানুষের তৈরি, যা জন্ম দেয় সংকীর্ণ জাতীয়তাবাদের, যার প্রবল বিরোধী ছিলেন বিশ্ব মানবতার উদ্গাতা বিশ্বমানব রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ প্রকৃত বিশ্বের কল্পনাকে মূর্ত করার চেষ্টা করেছিলেন বিশ্বভারতীতে। আর এক বিশ্বমানব সেই বিশ্বের কল্পনা করেছেন নিউটোপিয়ায়। মানে এখানে উনি জন লেননের কথা বললেন। আমি এটা পড়ে বুঝলাম যে এই লিঙ্কটার মধ্যে যে বাক্যটা দেওয়া হয়েছে তাতে বোধহয় ভুল বার্তা গেল। আমার বাক্যটা ছিল কৃত্রিম দেশগণ্ডিহীন একটা পৃথিবীর কল্পনা। এখানে দেশগণ্ডি এই ব্যাপারটাকে আমি বলেছি কৃত্রিম, আর এই ব্যাপারটা হীন একটা পৃথিবীর কল্পনা, এটা করেছিলেন লেনন। আমি সেটাই লিখেছি। বিশেষণের বিশেষণ হিসেবে কৃত্রিম শব্দটা ব্যবহার করেছি, যেটা অবশ্যই পৃথিবীর কথা বলছে না, যেটা বলছে দেশগণ্ডির কথা। একটা উদাহরণ দিই। ধরা যাক আমি লিখলাম খুব ভালো ছেলে। এখানে খুব ছেলের বিশেষণ নয়, খুব হলো ভালোর বিশেষণ, ভালো হলো ছেলের বিশেষণ। ঠিক তেমনভাবে কৃত্রিম দেশগণ্ডিহীন পৃথিবী, এখানে কৃত্রিম হলো দেশগণ্ডির বিশেষণ, আর দেশগণ্ডিহীন হলো পৃথিবীর বিশেষণ। আমি এইভাবেই ভেবেছিলাম ব্যাপারটা, অর্থাৎ দেশগণ্ডিকেই কৃত্রিম এই বিশেষণটা আমি দিয়েছিলাম। সে কথা তাকে জানাই, ব্যাপারটা পরিষ্কার করে বলি, তারপর তাকে পুরো লেখাটি পড়ে দেখতে আরেকবার অনুরোধ করি। আসলে এই যে লাইন তুলে দেওয়া হয়েছিল, এই লাইনটির নির্বাচনে তো আমার কোনো হাত ছিল না। পার্টিকুলারলি এই লাইনগুলোই যে লিঙ্কে থাকবে সেই নির্বাচন করেছিলেন আরও আনন্দের যে সম্পাদক মণ্ডলী তারা। আর এটাও ঠিক যে এই লাইনটির আলাদা করে ব্যাখ্যা করবার প্রয়োজন পড়ে না, কারণ গোটা লেখাটি নিউটোপিয়া নিয়ে লেখা, যা দেশগণ্ডির কৃত্রিমতাকে সমালোচনা করেই তৈরি। আমি এরপর প্রতুলদাকে শুধু এই লেখাটি নয়, আরও একটি লেখাও পাঠাই জন লেননকে নিয়েই, আমার পূর্ববর্তী আরেকটি লেখা, যার নাম ছিল ইম্যাজিন, যেটা ইম্যাজিন গানটির 50 বছর পূর্তি উপলক্ষে আগেই লেখা। আমি দুটি লেখাই ওকে পাঠিয়েছিলাম আর বলেছিলাম, অনুগ্রহ করে প্রয়োজনীয় সংশোধন করে দিলে বাধিত হব। যখন গ্রন্থাকারে প্রকাশ পাবে তখন সংশোধন আমি নিশ্চয়ই করে দেব।
কিন্তু এই গোটা ব্যাপারটা, এই গোটা কনভারসেশনটা আমার জীবনের একটি সঞ্চয় হয়ে থাকলো। আমার এই ব্যাপারটা ভাল লাগে, যখন কোনো কিছু মনোমতো না হলে কেউ সংশোধন করে দেন, আমি বুঝতে পারি তিনি কতটা আপন করে নিলেন আমায়। আর আমি নিজেও সেটাই করি। 11 বছর একটা স্কুলে পড়িয়েছি, সে অভ্যেস যায় কোথায়? এই যে আজকে তোমাদের সঙ্গে গল্পের ঝুলি নিয়ে আর বেশ কিছু গান নিয়ে বসেছি রূপম অন দ্য রক্সের এই আসরে, মাঝখানে কিন্তু ঘটে গেছে অনেক কিছু। ভালো ভালো ঘটনা যা যা ঘটেছে তার সংখ্যা কিন্তু কম নয়। এর মধ্যেই প্রকাশ পেয়েছে আমার 3টে নতুন গান। সবগুলো গান নিয়েই তো একদিনে চর্চা করা যাবে না। একটা বিশেষ গানের কথা বলি, এই গানটা সত্যিই বিশেষ। এটার রেকর্ডিং প্রায় আমার হাতছাড়াই হয়ে গেছিল, সেই কথাও আগে তোমাদের বলেছিলাম। গানটার নামও আগে বলেছিলাম। গানটার নাম হলো মেষ পালক। হ্যাঁ, তোমরা যারা অলরেডি ব্রহ্মগুল শুনে ফেলেছ, মানে মীর আফসার আলীর যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে ওরা একটা অনুষ্ঠান করে থাকেন, যে অনুষ্ঠানের নাম গপ্প মীরের ঠেক, সেখানে গত শনিবার প্রকাশিত হয়েছে আমার নতুন উপন্যাস, আমার তৈরি করা চরিত্র ব্রহ্ম ঠাকুরের নতুন অ্যাডভেঞ্চার ব্রহ্মগুল। তোমরা অনেকেই শুনেছ এবং আমার কাছে যা খবর, অনেকের ভীষণ ভালো লেগেছে, মানে বেশিরভাগ শ্রোতারই ভীষণ ভালো লেগেছে। আবার কারো কারো চূড়ান্ত বোরিং লেগেছে, মানে তারা জাস্ট সহ্য করতে পারেনি। কি হচ্ছে এটা বুঝতেই পারেনি। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি এই 2 ধরনের শ্রোতাদেরই সমর্থন করব। যাদের খুব ভালো লেগেছে তাদের তো ভালো লেগেইছে, আমি লেখক হিসেবে জানি যে কি কি কারণে ভালো লাগতে পারে। আর শ্রোতাদের যাদের একটু অধৈর্য লেগেছে তাদেরও এটা লাগবার সঙ্গত কারণ আছে। এক একটা গল্প কীরকম হয় জানো, মহাভারতের মতো একটা গল্পের মধ্যে গল্প, তার মধ্যে আবার গল্প, তার মধ্যে আবার গল্প, এরকমভাবে আসতে থাকে। অর্থাৎ পেঁয়াজের খোসার মতো একটা গল্পের মধ্যেই আবার আরেকটা গল্প ঢুকে পড়ে। এবং এই গল্প যদি ইতিহাস নির্ভর হয়, লোকশ্রুতি বা মিথ নির্ভর হয়, পৌরাণিক কাহিনী নির্ভর হয়, এমন সমস্ত তথ্য যখন একটা উপন্যাসের দরকার হয়, যে উপন্যাসের প্লট ওই সমস্ত তথ্যের উপরই দাঁড়িয়ে আছে, তখন তা একটু দীর্ঘায়িত হয়। পাঠ করে বুঝবার জন্য তা অনেক ক্ষেত্রে সহজ, কারণ একটা অংশ বুঝতে না পারলে আবার ফেরত যাবার সুযোগ থাকে সেখানে, মানে যারা বই পড়ছে। কিন্তু যারা শুনছে তারা যদি খুব কনসেন্ট্রেট না করে শোনে, তাহলে পরে খেই হারিয়ে যেতে পারে। ইনফ্যাক্ট আমি যখন প্রথমবার শুনলাম আমার খেই হারিয়ে যাচ্ছিল। আমি নিজেই লেখক, কিন্তু তবুও আমারই একটু অসুবিধা হচ্ছিল, কারণ এই ফরম্যাটটার সঙ্গেও আমি খুব একটা পরিচিত নই। আমি খুব একটা গল্প শুনি না, আমি গল্প পড়ি। কিন্তু তারপরে আমি ফিরে গেলাম জিনিসটাতে। আমি একটা অন্ধকার ঘরে কানে হেডফোন লাগিয়ে যখন খুব মন দিয়ে মনোযোগ দিয়ে পুরো ব্যাপারটা শুনলাম, থেমে থেমে শুনলাম, তখন আমার ব্যাপারটা জাস্ট একটা গল্প পাঠ বলে মনে হলো না, মনে হলো একটা হলিউডি সিনেমা দেখছি। একটা বিরাট স্কেলের গল্প তো। কিছু কিছু সিনেমার ক্ষেত্রেও আমি দেখেছি যে আমি যখন বুঝতে পারিনি, আমি পজ করে দিয়ে আবার একটু রিওয়াইন্ড করে আবার দেখেছি। অলিভার স্টোনের একটা সিনেমা ছিল JFK, সেটা আমাকে বারবার খুঁটিয়ে দেখতে হয়েছে, কারণ সংলাপ প্রধান সিনেমা এবং প্রত্যেকটা সংলাপেই কিন্তু খুব জরুরি তথ্য দেওয়া আছে, যেগুলো রহস্য উন্মোচনে সহায়ক হবে, কাজেই খুব কেয়ারফুলি শোনা দরকার। আরেকটা সিনেমার কথাও বলতে পারি, ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার। এই সিনেমাটাও কিন্তু আমাকে বোঝবার জন্য বেশ কয়েকবার ফিরে ফিরে যেতে হয়েছে, আবার দেখতে হয়েছে। তবে মোদ্দা কথাটা হলো, ব্যাপারটা যদি ইন্টারেস্টিং লাগে তবেই তো একজন মানুষ ফিরবে। আমার একটা সৌভাগ্য, আমার গল্প থেকে তৈরি করা প্রথম শ্রুতি নাটকের বেশিরভাগ শ্রোতা, 90% শ্রোতার কাছেই এই পুরো উপস্থাপনটা অত্যন্ত উপভোগ্য হয়েছে। আর যাদের হয়নি তাদের জন্য আমি অপেক্ষা করব, তারা যখন তাদের সময় সুযোগ অনুযায়ী আরেকবার রিভিজিট করবে, যদি আদৌ করে, আই এম শিওর তাদেরও ভাল লাগবে। যারা কাহিনীর এই নাটকীয় উপস্থাপনটা শুনেছে তারা এটা জানে যে একেবারে শেষ পাতে একটা মিষ্টি ব্যাপার আছে। মিষ্টি ব্যাপারটা আর কিছুই না,
একটা নতুন গান, আমার লেখা, সুর করা এবং গাওয়া। এই গানটা যেদিন রেকর্ড হওয়ার কথা ছিল সেদিন অন্য একটা ব্যাপারে আমাকে সেই রেকর্ডিংটা ক্যান্সেল করতে হয়। কথা সুর আমার হলেও সঙ্গীত পরিচালক এক্ষেত্রে প্রদ্যুৎ চ্যাটার্জি। তার সঙ্গীতায়োজনেই, তার নির্দেশনাতেই গানটা রেকর্ড করা হয়েছে। সেই রেকর্ডিংটা আমি করতে পারিনি বলে সেই সময় আমারই স্নেহধন্য এক নবীন শিল্পী, অবশ্য এখন আর তাকে নবীন বলবার জো নেই, সে বেশ প্রতিষ্ঠিত, খালি আমার তো বয়সটা একটু বেশি, তাই জন্যই তাকে নবীন বলছি। তার নাম তিমির বিশ্বাস। তোমাদের, আমি জানি তোমাদের খুবই ফেভারিট শিল্পী সে গানটি গেয়েছিল। এরপর যখন এই গল্পটার প্রকাশ একটু পিছিয়ে গেল, তখন প্রদ্যুৎ যে সঙ্গীত পরিচালক, সে আমাকে বলল, দাদা তুমি কি তোমার একটা ভার্সন রেকর্ড করবে? আগেরবার তো আমি পারিনি। এবার বললাম করাই যায়, নিজের গান গাইতে তো ভালোই লাগবে। কাজেই আমি রেকর্ড করলাম এবং এবারে ফাইনাল ভার্সনে আমার এবং তিমিরের গলা আমরা একযোগে ব্যবহার করলাম। এই হলো এই গানটার রেকর্ডিংয়ের গ্যাড়াকল। এটা ছাড়াও কিন্তু আরও মজার ব্যাপার আছে। গানটার যে অরিজিনাল লিরিক লেখা হয়েছিল, সেই লিরিক শেষ হয়েছিল এইভাবে: তুমি শেষ বালক, ও হে মেষ পালক, তোমার অভিশাপেই সাপ মুক্ত হোক, যত সর্পিল পঙ্কিল পাতাল লোক, পদদলিত নরক গুলজার। কিন্তু যে গানটা তোমরা শুনেছ সেখানে এই কথাগুলো নেই। সেখানে আছে, তুমি শেষ বালক, ও হে মেষ পালক, দণ্ড পানিতে এ দণ্ডের বোধন হোক, আর ঊর্ধ্বভূমিতে উত্তীর্ণ হোক এই পতিত নরক গুলজার। কেসটা কি? রহস্যটা কি? আহা, একটা রহস্য গল্পের মধ্যেকার গান, তার একটা নিজস্ব রহস্য থাকবে না? থাকবে তো নিশ্চয়ই। রহস্য যখন আছে, রহস্য সমাধানও থাকবে। আর সেই সমাধান করবে কে? ব্রহ্ম ঠাকুর নাকি আমি করি? আসলে যে লাইনগুলো আজকে পড়ে শোনালাম একটু আগে, সেগুলোই এই গানের আসল লাইন। এই গান, এই গল্প লিখতে লিখতে আমি লিখিনি। গান লিখেছি অনেক আগে, কোভিডের সময়ে যখন বাড়িতে বসেছিলাম, যখন সোশ্যাল ডিস্টেন্সিং চলছিল, তখন অনেক কিছুই করেছি। মাঝে মাঝে গানও লিখতাম, সময় কাটানোর জন্যই লিখতাম। হঠাৎ একদিন মেষপালক নামের এই গানটা তখনই লিখেছিলাম। তখন মাথায় কিন্তু ব্রহ্মগুল গল্পটা ছিল না। ব্রহ্মগুল তো তৈরি হলো গত বছরের আগের বছর কাশ্মীর বেড়াতে যাওয়ার পরে। কাশ্মীর থেকে ফিরে যখন আমি ওই পটভূমিকায় গল্প লিখতে বসলাম, গল্পটার পরিকল্পনা করতে করতেই মনে হলো, আরে আমার তো মেষপালক বলে ওই গানটা আছে। ওই গানটা তো একটা সংকেত হিসেবে এই গল্পে দারুণভাবে সংযুক্ত হতে পারে, মানে একেবারে খাপে খাপ। আমার তখন মনে হলো এই গানটা আসলে এই ব্রহ্মগুল উপন্যাসের জন্যই সৃষ্ট হয়েছিল। প্রকৃতি জানত, আমি জানতাম না। তাহলে বোঝা গেল কি যে কেন পরিবর্তিত হলো ওই শেষের লাইনগুলো? তোমার অভিশাপেই সাপমুক্ত হোক, এই কথাটার বদলে চলে এলো দণ্ড পানিতে এ দণ্ডের বোধন হোক। আমরা গত এপিসোড থেকে একটা জিনিস শুরু করেছি, সেটা হচ্ছে খানিকটা গল্প পাঠ। এর প্রয়োজনীয়তা আর কিছুই নয়। যারা রূপমন্দ রক্সের নিয়মিত শ্রোতা তারা তো জানোই, বাকিদের জন্য আমি একটু ছোট করে বলে দিই। যেহেতু ব্রহ্মগুল এই কাহিনীটা প্রকাশ পেয়েছে এবং কাহিনীর গতিময়তা বজায় রাখবার জন্য কিছু অংশ, কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে এর নাটকীয় উপস্থাপন থেকে, সেই অংশগুলো আমি এখানে এক্সক্লুসিভলি আমার শ্রোতাদের জন্য পড়ে শোনাচ্ছি। এই কাজটা অবশ্য গত সপ্তাহে শুরু করিনি, তার আগেই শুরু করেছিলাম। তোমরা পডকাস্টে পেয়ে যাবে বাঘ ব্রহ্ম গিটার, এই এপিসোডটা শুনে নাও। এখানে একটা অংশ পাবে যেখানে ব্রহ্ম ঠাকুর এবং লতিকা সুব্রমণিয়াম তারা একটু রঙ্গরসিকতাও করছেন, আবার কিছু দরকারি কথাও বলছেন। বাঘ ব্রহ্ম গিটার পডকাস্টের এই এপিসোডে শোনা যাবে ব্রহ্মগুলের একটা অপ্রকাশিত অংশ। ঠিক তেমনি গত এপিসোডেও
মানে যে পডকাস্টের নাম ছিল আমি বাংলায় গান গাই, সেই এপিসোডে আরেকটা অংশ সূত্রপাত হয়েছে, যেখানে বিখ্যাত পরিচালক ভবতোষ লাহিড়ীর সঙ্গে নবীন চিত্র তারকা আশ্চর্যের কথোপকথন চলছে। এই আলাপচারিতা যখন শুরু হয়েছে, এটা তো আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া দরকার, তাই না? আশ্চর্য মহা উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, শেষমেশ ব্রহ্মদার নাম নিলেন সিকান্দার সাহেব? ভবতোষ লাহিড়ী বললেন, দ্য ওয়ার্ল্ড কিন্তু ইজ আ স্মল প্লেস। তোমার ব্রহ্মদার সঙ্গে আমার পরিচয় নেই ঠিকই, কিন্তু এত শুনেছি তোমার কাছে যে মানুষটাকে ছবির মতো দেখতে পাই। তিনি তোমার শুটিং করতে করতে অজ্ঞান হয়ে যাওয়ার সেই ব্যাপারটা নিয়ে জানতে আমায় একবার একটা ভিডিও কল করেছিলেন, কিন্তু ছদ্মবেশে। তার থেকেই পরে বুঝি এই মনোবিদ লোকটি কিন্তু কম নাটুকে নন। তো যাই হোক, সিকান্দার সাহেবের মুখে তার কথা শুনে বেশ মজা লাগলো আমার। বলেই দিলাম ডক্টর ব্রহ্ম ঠাকুরকে আমি চিনি। তাইতে তিনি খুব এক্সাইটেড হয়ে গিয়ে বললেন, তাই নাকি? তাহলে তো তোমায় ছাড়া চলবে না, চলো আমার সঙ্গে লাঞ্চ করবে। পাশেই একটা চায়খানা আছে, সেখানে আমার মেয়ে কিন্তু আমার জন্য ওয়েট করছে। চলো ওখানে বসেই আমরা মধ্যাহ্ন ভোজনটা সেরে ফেলি, সঙ্গে গল্পও কিন্তু করা যাবে। আশ্চর্য বলল, ভবাদা সাবধান, কিন্তু সংখ্যাটা আবার বাড়ছে। আর চায়খানা এটা কি ব্যাপার? ওহো, চাটা খাওয়া হয় যেখানে? ভবতোষ লাহিড়ী উত্তর দিলেন, শুধু চা এবং টা নয়, ভারী খাবারও মেলে। আসলে লোকাল লবজে চায়খানা হলো রেস্তোরাঁ। তবে সাবধান। ভবতোষ মুচকি হাসলেন, আমার ছবির নাম আমি প দিয়ে শুরু করি বলে তুমি আবার চায়খানার প্রথম অক্ষরটা প দিয়ে পাল্টে দিও না, কেলেঙ্কারি হয়ে যাবে। আশ্চর্য মুখ টিপে হাসল। ভবাদার সেন্স অফ হিউমার মাঝে মাঝে শালীনতার সীমা ছাড়িয়ে যায়, এটা সে আগেও লক্ষ্য করেছে। ভবতোষ লাহিড়ী বললেন, তারপর শোনো, আমি ডক্টর ঠাকুরকে চিনি। এ কথা বলায় সিকান্দার সাহেব বললেন যে তার আগেকার নাম ছিল আলেকজান্ডার খামিকভ। টেগর কিন্তু তাকে সেই নামেই চিনতেন। এখন অবশ্য সিকান্দার নামটাই ব্যবহার করেন আলেকজান্ডার। একদা তুর্কমেনিস্তানে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন, এখন আবার নিজের দেশ উজবেকিস্তানে ফেরত গেছেন। খাবার অর্ডার দেওয়া হলো। কি খাবার বলো তো? শাসলিক কাবাবের নাম শুনেছ তুমি? অসাধারণ এক কাবাব, বুঝলে? কোনো তুলনাই কিন্তু এর হবে না। চৌকো চৌকো করে কাটা ভেড়ার মাংসের টুকরো, চৌকো করে কাটা চর্বির টুকরো, এক শিকে পরপর গাথা। এই দেখো, ভেবেই আমার জিভে জল আসছে। শোনো না আশ্চর্য ভাইটি, বাড়িতে ভালো কিছু খাবার মজুত রেখেছ? হঠাৎ করেই খিদে পেয়ে গেল। হ্যাঁ, তা থাকবে না কেন? কচি শশা ফালি ফালি করে কাটা, সঙ্গে টক দই, আর আছে গাজর আর বিটরুটের জুস। দেবো ভবাদা? ডেপমি হচ্ছে? শোনো, ওইসব বাজে ইয়ার্কি কিন্তু মারবে না আমার সঙ্গে। গুরুজন হিসেবে মিনিমাম একটু শ্রদ্ধা ভক্তি কিন্তু রাখো। তোমার শশা টশা ফ্রিজে রেখে দাও, টাটকা থাকবে। তা কি যেন বলছিলাম? ও হ্যাঁ, ভেড়ার মাংসের স্যুপ, যাকে বলে শোরবা, ধোয়া ওঠা পেয়ালায় আমার সামনে রাখা কিন্তু, বুঝলে? চুমুক দিয়ে দেখি কি যে তার অপূর্ব স্বাদ। ভবাদা, বলছি যে খাওয়া দাওয়ার ব্যাপারটা স্কিপ করে এগিয়ে গেলে হতো না? খাবারের প্রসঙ্গ আপনাকে উত্তেজিত করছে, তড়বড়িয়ে কিন্তু কিন্তু করা বাড়ছে। আমি বুঝেইছি ওখানে আরও নানা রকম খাবার ছিল, যেমন ধরুন মশলা পাঁপড়, ধনেপাতার চাটনি, কুমড়োর ছেচকি, আরও নিশ্চয়ই অনেক কিছু। সেসব স্মৃতিচারণ করবেন, আবার আপনার খিদে পাবে। আমি কি করব তখন? মাখন ছাড়া বয়েলড ভেজিটেবল অফার করব, আর তো কিছু নেই বাড়িতে। তুমি না আশ্চর্য ভীষণ বাচাল। হঠাৎ কুমড়োর ছেচকির কথা তুলতেই হবে তোমায়? যত্তর সব। তাহলে খাবারের কথা বাদই দিচ্ছি, মোদ্দা কথায় আসি। মন দিয়ে অসাধারণ খাবারগুলো খেতে খেতেই সিকান্দার মশাইকে শুধলাম, আপনি দেশত্যাগী হয়েছিলেন কেন? ব্যাপারটা কি? উত্তরটা উনি আর দিতে চান না, খালি সুপে চুমুক দেন আর মুচকি মুচকি হাসেন। তখন ওর 13 বছর বয়সী কন্যা, যে অত্যন্ত স্মার্ট আর দারুণ রূপসী, দুধে আলতা গায়ের রং, কালো খোলা চুল, নীল রঙের চোখ, নাম হলো জেসমিন, আমায় বলল, শুনুন আঙ্কেল, বাবা কিছুতেই নিজের পরিচয় নিজে দেন না, সংকোচ বোধ করেন। উনি কিন্তু পুতুল নাচের জগতে এক জীবন্ত কিংবদন্তি। এই ফেস্টিভ্যালের উনি একজন আমন্ত্রিত অতিথিও বটে, কারণ ওর জীবন নিয়ে তৈরি হয়েছে একটি বায়োপিক, সেটি এখানে প্রদর্শিত হয়েছে।
দেশত্যাগী হওয়ার কারণ আর কিছুই নয়, ওর সাংস্কৃতিক কাজকর্ম মৌলবাদীদের রক্তচক্ষুর কবলে পড়ায় ওর সম্পর্কে মিথ্যে নালিশ পৌঁছে দেওয়া হয়েছিল সরকারের কাছে। এটা শুনে আমায় জিজ্ঞেস করতেই হলো কি ব্যাপারে মৌলবাদীরা রেগে গেছিল তার উপরে। সিকান্দার সাহেব তখন একটা নিষিদ্ধ নাটকের গল্প শোনালেন। সেটা গোপনে গোপনে 2-3 বার মঞ্চস্থ করানোতেই নাকি ঘনিয়েছিল বিপদ। বিশ্বাসঘাতক কিছু দর্শক কিন্তু খবরটা রাষ্ট্র করে। অবধারিতভাবে কিছু ধর্মীয় সংগঠনের রোষানলে পড়েন সিকান্দার। তারই ফলে তৈরি হয় তার বিরুদ্ধে এক ষড়যন্ত্র। উজবেকিস্তানে তখন রাজত্ব করছে রুশরা। রুশ প্রশাসনের কাছে খবর পাঠানো হয় সিকান্দারের কিন্তু রুশ বিরোধী বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ আছে। সিকান্দার সাহেব বললেন, আর একটু হলেই হয়তো সোভিয়েত প্রশাসন আমায় সাইবেরিয়ার কারাগারে চালান করে দিত, আর ওখানেই বরফের মধ্যে একদিন আবিষ্কৃত হতো আমার মৃতদেহ। বুঝলে আশ্চর্য, নাটকের গল্পটা কিন্তু একেবারে গা ছমছমে অ্যাডভেঞ্চার স্টোরি। শুনছি আর ভাবছি এটা বাংলায় অ্যাডাপ্ট করলে কেমন হয়। পাবলিক হেভি খাবে। কেন জানো? এই গল্পে আমরা কিন্তু দেখতে পাবো ইতিহাসের সমস্ত বাঘা বাঘা লোকেদের। প্রথমেই কাকে দেখব বলতো? কাকে? পরম পিতা যীশু খ্রিস্ট। তাই তো ছবির অন্যতম একটা নাম ভেবেছি পিতা পরম গুরু। যীশু খ্রিস্ট? কি সর্বনাশ! আপনি যীশুকে নিয়ে বাংলা ছবি বানাবেন? আরে রোশো রোশো, অত উতলা হলে হবে? বুঝিয়ে বলতে দাও। প্রথমে কিন্তু গল্পটাই শোনো। এই বলে ভবতোষ লাহিড়ী চোখের সামনে 2 হাত, বুড়ো আঙুল আর তর্জনী ফাঁক করে মেলে ধরলেন। সেদিকে তাকিয়ে রইলেন এক চোখ টিপে। বোঝা গেল তিনি সিনেমার মাপে কল্পনার দৃশ্যটাকে ফেলে যাচাই করে নিচ্ছেন তার সিনেম্যাটিক গুণপনা। আমরা দেখছি কি দেখছি? দেখছি যীশুখ্রিস্ট ক্রুশে ঝুলছেন। একজন রোমান সৈন্য একটা বর্ষা বা বল্লম কিছু একটা দিয়ে তার পাজরে মারল খোঁচা। যিশুর পবিত্র রক্তে ভিজে গেল কিন্তু সেই বল্লমের ডগা। সিকান্দার যেমন বলেছিলেন, তার নাটকের কিন্তু প্রধান চরিত্র হলো এই বল্লম। কত শত সম্রাটের হাতে ইতিহাস জুড়ে এটার হাত বদল হয়েছে জানো? ভবতোষ লাহিড়ী আশ্চর্যকে গল্প শোনাচ্ছেন। গল্পটা মোটামুটি মাঝপথে পৌঁছেছে, আরো অনেকটা বাকিটার জন্য আমরা একটু অপেক্ষা করি, পরের এপিসোডে পড়ে শোনাই, কেমন?